এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পারুল বেগমের কথায় রহিম মিয়া সাই জানিয়ে চলে যায় নওয়াজকে জাদুয়ার আগমনের খবরটা জানাতে। দুনিয়াটা কি আজব, তাই না? আমরা প্রত্যেক জানি আমাদের মৃত্যু অনিবার্য। সকল পাপ পূর্ণের হিসাব নিবেন সর্বশক্তিমান বিচারক। এক বিন্দু পাপেরও ছাড় দেওয়া হবে না, কিন্তু তারপরও আমরা একের পর এক পাপ করেই যাই। আর আমাদের করা পাপের জন্য বেশিরভাগই দায়ী থাকে আমাদের লোভ। অথচ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সুলতানা ভিলা আজ কেমন শুনশান নীরবতায় চেয়ে আছে। হাসিল প্রতিদিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ফিরে আসে বাড়িতে। বেলায় পা রাখতেই আজকের পরিবেশটাতে কেমন গোমট ভাবের উপস্থিতি টের পাচ্ছে হাসিল। তেমন কোনো চিন্তা ভাবনা না করে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায় সে। ফ্রেশ হয়ে ল্যাপটপ হাতে কক্ষ থেকে বেরিয়ে আশেপাশে ভালো মতো কিছু পর্যবেক্ষণ করে ড্রয়িং রুমের সোফায় বসে নিজের কিছু গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদনে ব্যস্ত হয়ে পড়ে। আয়েশা বেগম হাসিলকে দেখে দ্রুত কিছু স্ন্যাক্স নিয়ে রাখে হাসিলের পাশে। আয়েশা বেগম দেখে হাসিল আয়েশা বেগমকে ডেকে বলে ওঠে, আজ যে কাউকে দেখতে পাচ্ছি না। না মানে রাফিন ওরা কোথায়? আয়েশা বেগম আজ হঠাৎ হাসিলকে নিজ ইচ্ছায় তার সাথে কথা বলতে দেখে নিজের মনে কিছুটা স্বস্তি বোধ করে হাসিলের উদ্দেশ্যে বলে, আজ সবাই যে যার রুমেই আছে, জাদুয়া নেই যে তাই। জাদুয়া নেই কথাটি কর্ণপাত হতেই হাসিল বলে উঠল, নেই মানে? আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জাদুয়ার দাদি মারা গেছে, তাই জাদুয়া ও দাদির কবরটা একেবারের জন্য জিয়ারত করতে গেছে। আয়েশা বেগমের কথায় হাসিল অনুভূতিহীনভাবে বলল, ও বলেই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই আয়েশা বেগম চিন্তিত স্বরে বলে ওঠে, কিন্তু জাদুয়ার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আয়েশা বেগমের এহেন বাক্যে হাজিল ভ্রু কুচকে তাকায় আয়েশা বেগমের দিকে। হাজিল এরূপ তাকানো দেখে আয়েশা বেগম ভাবলেন হাজিল হয়তো বা বিরক্ত হচ্ছে, তাই আর কোনো কথা না বলে ওখান থেকে যাবার জন্য পা বাড়াতেই হাজিল নিজের গাম্ভীর্যতা বজায় রেখে আয়েশা বেগমকে প্রশ্ন করল, কেন? হাজিলের প্রশ্নে আয়েশা বেগম একটু দীর্ঘশ্বাস ত্যাগ করে জাদুয়ার জীবনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে পড়লেন। আয়েশা বেগমের কথায় হঠাৎই হাসিলের সারা শরীর কেঁপে উঠল প্রচণ্ড ক্রোধে। হাত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে নিজের হিংসাত্মক ক্রোধকে নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে যাচ্ছিল। আয়েশা বেগম হাসিলের নেত্রে নজর রাখতেই হাতকে উঠলেন। হাসিলের নেত্রযুগল এতটাই রক্তিম হয়ে আছে যা দেখে মনে হচ্ছে এক পলকেই গড়িয়ে পড়বে অজস্র রোহিত লৌহ। হাসিলের এহেন হালাত দেখে আয়েশা বেগম হাসিলের উদ্দেশ্যে কিছু বলতে যাবেন, তখনই হাসিল কোনো বক্তব্য ব্যয় না করে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। হাসিলের এভাবে চলে যাওয়ার দিকে আয়েশা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের অবাকতার রেস কাটিয়ে নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। হাসিল নিজের কক্ষে রাগান্বিত পায়ে প্রবেশ করে ক্রুদ্ধ হস্তে ফোন নিয়ে কল করে সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বিরের কল রিসিভ করতে হাসিল বলে ওঠে, সাব্বির 5 মিনিটের মধ্যে আমি তোকে আমার সামনে দেখতে চাই। হাসিলের কথায় সাব্বির বিচলিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে রে ভাই, তোকে এরকম উত্তেজিত লাগছে কেন? সাব্বিরের প্রশ্নে হাসিল বলল, কিছু হয়নি, আমরা রূপনগর যাচ্ছি। রূপনগর কেন ভাই? সাব্বিরের প্রশ্নে হাসিল ভ্রুকুটি করে বলল, সাব্বির তুই কবে থেকে আমাকে প্রশ্ন করা শুরু করেছিস? সাব্বির আমতামতা করে বলল, সরি ভাই, আমি এক্ষুনি আসছি। 5 মিনিটের মধ্যেই সাব্বির হাসিলের সামনে এসে উপস্থিত হয়। এতক্ষণ হাসিল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, ব্ল্যাক সানগ্লাস পরে অপেক্ষা করছিল সাব্বিরের জন্য। সাব্বির আসতেই হাসিল কোনো কথা না বাড়িয়ে দ্রুত যাওয়ার জন্য নিজের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে উঠে রওনা হয় নিজ গন্তব্য রূপনগরের উদ্দেশ্যে। অন্যদিকে জাদু অনবরত কেঁদেই চলেছে নিজের দাদির কবরের সামনে বসে। তখনই হঠাৎ আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত অপ্রিয় এক ব্যক্তি। জাদুর এহেন হালাত দেখে মুখে এক ভয়ঙ্কর কুটিলতার হাসি ফুটে জাদুয়ার উদ্দেশ্যে বলে উঠল, বুলবুলি। এহেন সম্বোধনে জাদুয়া ভয়ে চমকিত হয়ে সুলতানা খানকে জড়িয়ে ধরে দৃষ্টিপাত করে সামনে থাকা অপ্রিয় ব্যক্তি নওজের পানে। জাদুয়ার ভয়ে চমকিত হওয়া দেখে সুলতানা খানের আর বুঝতে বাকি থাকে না ব্যক্তিটিকে। সে কোনো কথা না বাড়িয়ে গার্ডের সাহায্যে জাদুয়াকে নিয়ে রওনা হয় নিজ গাড়ির উদ্দেশ্যে। তখনই নওয়াজ সামনে এসে তাদের পথ আঁকলে দাঁড়িয়ে বলে ওঠে, আরে কই যাইতেছেন আপনারা?
এখন তো যাওন যাইব না। নওয়াজের কথায় সুলতানা খান ভ্রুকুচকে রাগান্বিত হয়ে বললেন, এই ছেলে, আমাদের পথ ছেড়ে দাঁড়াও, আমাদের যেতে দাও। সুলতানা খানের কথায় নওয়াজ ৩২ পাটি বের করে হাসি দিয়ে বলে, যান, আপনারে যাইতে না করছে কে? আপনি যান। তয় জাদুয়ার দিকে তাকিয়ে। আমার বুলবুলি এইখান থেকে যাইতে পারবো না। আইজ আমার সাথে আমার বুলবুলির বিয়া হইব। নওয়াজ এহেন বাক্য লাপে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে সুলতানা খানকে আরো শক্ত করে চেপে ধরে কাঁপতে থাকে। জাদুয়ার এরূপ হালাতে সুলতানা বেগম গার্ডের উদ্দেশ্যে বললেন, এই ছেলেকে এখান থেকে এক্ষুনি সরাও। সুলতানা খানের কথায় গাড়িটি তাই করতে গেল, কিন্তু তখনই নওয়াজ অনেকগুলো লোক এসে গাড়িটিকে এলোমেলোভাবে পেটাতে থাকে। গাড়িটি একা থাকা দরুন এতগুলো লোকের সাথে পেরে উঠল না। নওয়াজের লোকেরা অচেতন অবস্থায় গাড়িটিকে বেঁধে ফেললো একটি গাছের সাথে। সুলতানা খান এরূপ পরিস্থিতি দেখে নিজের ফোন বের করলো নিজের আপনজনদের থেকে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তখনই নওয়াজ সুলতানা খানের হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। এই সকল ঘটনা দেখে জাদুয়া ভয়ে উচ্চ শব্দে কেঁদে উঠল। তা দেখে নওয়াজ জাদুয়ার নিকটে এসে ওড়নার উপর দিয়ে চুল মুষ্টিবদ্ধ করে নিজের দিকে ঘুরিয়ে পড়ল। বুলবুলি, আমারে ভয় পাইতেছ? আমারে সাইরা যাওয়ার সময় মনে ছিল না এই ভয়টুকু? নওয়াজ এভাবে জাদুয়ার চুল ধরায় জাদুয়া ব্যথায় কুঁকিয়ে উঠতেই সুলতানা খান নওয়াজকে এলোপাথাড়ি আঘাত করে বলতে লাগলো, স্যার, আমার নাতনি রে, স্যার বলছি। তখনই নওয়াজ সুলতানা খানকে থামিয়ে তার লোকেদের উদ্দেশ্যে বলল, বুড়িটারে ভালো মতো ধইরা তোরা আমার বাড়িতে সসম্মানে নিয়ে আয়। হাজার হইলেও তো আমার নানি শাশুড়ি, আমি আমার বুলবুলিরে লইয়া যাইতাছি। বলেই নওয়াজ জাদুয়াকে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে। জাদুয়া ভয়ে সুলতানা বেগমকে অনবরত ডেকেই চলেছে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খানের মতো শক্তপোক্ত মানুষও ডুকরে কেঁদে ওঠে। আজ প্রথমবারের মতো নিজেকে তার বড্ড অসহায় লাগছে। যে কোনো দিন কারো কাছে মাথা নত করেনি সে নওয়াজের সামনে হাত জোর করে জাদুয়াকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু নওয়াজ কারো কথায় গলবার পাত্র নয়। সে জাদুয়াকে নিয়ে চলে যায় নিজের বাড়িতে। নিজ বাড়িতে পৌঁছেই নওয়াজ নিজের বাবা মার উদ্দেশ্যে বলে ওঠে, আম্মা আব্বা, দেখো কারে লইয়া আইছি। তোমাকে ছেলের বউরে দেখবা না? তাড়াতাড়ি আসো। হারামজাদিরে কই পাইছস বাবা? ওর জন্য গ্রামের মানুষদের কাছে থেকে কত কটু কথাই না শুনতে হইছে। ভালো হয়েছে ওরে আনছস। বিয়াটা তাড়াতাড়ি কইরা ফেলা। বিয়ার পর আমি ওরে দেখমু কত ধানে কত চাল। মায়ের কথা শুনে নওয়াজ হাসি মুখে বলে, ঠিক আছে মা, তুমি যা করার কইরো, কিন্তু আগে বিয়ার ব্যবস্থা করো। নওয়াজের কথায় তিনি চেয়ারম্যান সাহেবের দিকে ঘুরে পড়লেন, আপনি এখনো এই জায়গায় দাঁড়াইয়া আছেন কেন? তাড়াতাড়ি যান, ছেলেরে বিয়া দিতে হইব, কাজে লাগবো না? নিজের স্ত্রীর দিকে তাকিয়ে চেয়ারম্যান সাহেব কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় কাজী আনার উদ্দেশ্যে। এইসব দেখে জাদুয়া ভয়ে কান্না করে নওয়াজের পায়ের সম্মুখে বসে হাত জোর করে অনুরোধ করে বলে, নওয়াজ ভাই, আপনি আমারে ছাইরা দিন। আমি কি ক্ষতি করছি আপনার? আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? জাদুয়ার কথা শুনে নওয়াজের মা খেপে গিয়ে জাদুয়াকে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটি চড় বসিয়ে দিয়ে চুলের মুঠি ধরে জাদুয়ার উদ্দেশ্যে বলে, তোর জন্য আমার পোলারে লইয়া মানুষ কত হাসি তামাশা করেছে, আর তুই কস তোরে ছাইড়া দিতে? বলেই তিনি আবার জাদুয়াকে আঘাত করতে যাবেন। তখনই নওয়াজ মায়ের উদ্দেশ্যে বলল, আহা মা, কি করতাছো? বেশি মারলে তো বেহুশ হইয়া যাইব, তখন আমি কারে বিয়া করবো? নওয়াজের কথায় তার মা শান্ত হয়। তখনই নওয়াজ চরের দরুন জাদুয়ার ঠোঁট থেকে গড়িয়ে পড়া রক্ত নিজ হস্ত দ্বারা মুছতে গেলেই জাদুয়া সরে দাঁড়ায়, যা দেখে নওয়াজ উচ্চ শব্দে হেসে বলে ওঠে, আর কতক্ষণ নিজেরে আমার থেকে দূরে রাখতে পারবা? সামান্য শুইতে গেছি তাই সহ্য করতে পারলা না? আজ রাইতে আমি ছোঁয়া ছাড়াও যে কত কিছু করবো তা সহ্য করবা কেমনে? নওয়াজের এহেন কথায় ঘৃণায় রি রি করে ওঠে জাদুয়ার সর্বকায়া। জাদুয়া অসহায়ের ন্যায় সুলতানা খানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে মাফ করে দাও নানুমণি, আমার তোমার কথা শোনা উচিত ছিল। জাদুয়ার কথায় সম্পূর্ণ অসহায়ত্ব ফুটে ওঠে। জাদুর সুলতানা খানও ডুকরে কেঁদে ওঠে। নাতনির কাছে যেতে চাইলে তাকে বাধা প্রদান করে নওয়াজের লোকেরা। এখন সুলতানা খান ও জাদুয়ার হাতে কিছুই করার নেই। অসহায়ের মতো সব কিছু মেনে নিতে হচ্ছে তাদের। তারা বারবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে, নিজেদের হেফাজত কামনা করে। প্রায় অনেকক্ষণ পর চেয়ারম্যান সাহেব কাজী নিয়ে আসে তার সাথে। কাজীকে দেখেই জাদুয়ার রুহুর পানি যেন হুপে গেল।
জাদুয়া চিন্তা অসহায়ের ন্যায় ভাবল এই বুঝি তার সব শেষ হয়ে গেল। গ্রামের অনেকে এসে নওয়াজের বিয়ে দেখতে এসেছে বলতে নওয়াজের মা গ্রামের প্রত্যেকে খবর দিয়েছে তার ছেলের বিয়ে দেখার জন্য, কারণ জাদুয়া বিয়ে থেকে পালিয়ে যাওয়ায় গ্রামের সকলে তাদের নিয়ে বিদ্রূপ করেছিল। তাই সে প্রত্যেককে নিজেদের ক্ষমতার জোর দেখাতে আমন্ত্রণ জানায় চেয়ারম্যান বাড়িতে। প্রত্যেকে এসে ভিড় জমিয়েছে নওয়াজের বাড়ির উঠোনে। সেখানেই মূলত তাদের বিয়ের কাজ সম্পাদিত হবে। কয়েকজন মহিলার সাহায্যে জাদুয়াকে জোর করে নিয়ে বসানো হয় নওয়াজের মুখ বরাবর। নওয়াজ তখন কাজীর উদ্দেশ্যে বলে ওঠে, কাজী সাহেব বিয়া পড়ানো শুরু করেন। নওয়াজের কথায় কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। সুলতানা খান নানা উপায়ে ছোটার জন্য ছটপট করেই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ছাড় পাচ্ছে না। জাদুয়ার শরীর যেন ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। নিজের ভরটুকু নিজে ধরে রাখা সম্ভব হচ্ছে না। তখনই কাজী বলে উঠলেন, বলো মা কবুল। কাজীর কথায় জাদুয়া ঘাপটি মেরে বসে থাকে। সে কোনো মতেই কবুল বলবে না। বারংবার কবুল বলতে বলার সত্ত্বেও জাদুয়া যখন বলছিল না, তখন নওয়াজ রেগে গিয়ে অনবরত আঘাত করতে থাকে জাদুয়াকে, কিন্তু তারপরও জাদুয়া কবুল বলছে না। নওয়াজ আবার যখন জাদুয়ার শরীরে আঘাত করতে যাবে, তখনই পিছন থেকে কেউ এসে নওয়াজের হাতটা এমনভাবে চেপে ধরে যে তার হাতের কবজি সরাসরি ভেঙে যায়। নওয়াজ ব্যথায় ও মা গো বলে চিৎকার করে নিজের হাত চেপে ধরে। তখনই সেখানে উপস্থিত সকলের চোখ যায় লম্বা চূড়া সুঠামদেহী এক সুদর্শন পুরুষের দিকে, যার নজর এখন কেবল বসে থাকা জাদুয়ার পানে। জাদুয়া নিজের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা উঁচু করে তার পানে তাকাতেই চোখের সামনে প্রস্ফুটিত হয় এক পরিচিত মুখ অবয়ব, যাকে দেখে জাদুয়া ডুকরে কেঁদে ওঠে কোনো কথা না বলে। আজ এই মানুষটিকে দেখে জাদুয়ার প্রথমবারের মতো স্বস্তি বোধ হচ্ছে। জাদুয়াকে এভাবে কাঁদতে দেখে হাঁচিল এক হাঁটু ভাঁজ করে বসে পড়ে জাদুয়ার সামনে। তখন জাদুয়া নিজের উঁচু করা মুখ হাঁচিলের মুখ বরাবর করে দৃষ্টি রাখে, আরও উচ্চস্বরে কেঁদে ওঠে। তখনই হাঁচিলের চোখ যায় জাদুয়ার রক্ত লেগে থাকা কাটা ওষ্ঠের দিকে। জাদুয়ার মুখের এরূপ অবস্থা দেখে হাঁচিলের রাগটা যেন আরও ভয়ঙ্করভাবে বেড়ে গেল। সে কান্নারত জাদুয়াকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হু ডিড দিস? কে মেরেছে তোমায়? হাঁচিলের কথায় জাদুয়া কোনো প্রত্যুত্তর না করে কান্না করেই যাচ্ছিল। তখনই হাঁচিল আরও রেগে গিয়ে চিৎকার করে ধমক দিয়ে জাদুয়ার মুখ চেপে ধরে আবারও প্রশ্ন করল, কথা কানে যায় না তোর? কে মেরেছে তোকে? আমায় শুধু তার নামটা বল। হাঁচিলের কথায় জাদুয়া ভয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে ওঠে, চাচি, নওয়াজ ভাই আর ওনার মা। নওয়াজ ভাই বেশি মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি বলেই ফুঁপিয়ে ওঠে জাদুয়া। জাদুয়ার কথা শুনে হাঁচিল রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলে, ওই কুত্তার বাচ্চাদের এত সাহস যে তোর শরীরে হাত তোলার দুঃসাহসিকতা দেখিয়েছে। বলেই হাঁচিল সামনে থাকা নওয়াজকে ইচ্ছে মতো পেটাতে থাকে। পেটানো দরুন নওয়াজের নাক মুখ থেকে গড় গড় করে রক্ত বেরোতে থাকে। নওয়াজ কোনো লোকই হাঁচিলের সাথে পেরে উঠছিল না বলতে হাঁচিলের ধারে কাছে আসার আগেই সাবির তাদের কুপকাত করে ফেলছিল। নওয়াজের এরূপ অবস্থা দেখে পারুল বেগম ও রহিম মিয়া পালিয়েছে অনেক আগে। ফতেমা বেগম ও চেয়ারম্যান সাহেব নিজের ছেলের এহেন হালাত দেখে সহ্য করতে না পেরে হাঁচিলের সামনে পথ আঁকলে দাঁড়ায়। ফতেমা বেগম হাঁচিলের উদ্দেশ্যে বলে ওঠে, ওই ছেলে আমার পোলার গায়ে আর একটা হাত দিবা না কইতাছি। আমি কিন্তু পুলিশের কাছে তোমার নামে নালিশ জানাবো। নওয়াজের মায়ের এইরূপ কথায় হাঁচিলের মুখে একটু কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, ও তাহলে তুই ওর মা? আমার আর কষ্ট করে তোকে খুঁজতে হলো না। বলেই ঠাস করে চর বসিয়ে দিল ফতেমা বেগমের গালে। চরের আঘাত সহ্য করতে না পেরে সাথে সাথে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। চেয়ারম্যান সাহেব নিজের স্ত্রীর এরূপ হালাত দেখে হাঁচিলের উদ্দেশ্যে বলে ওঠে, এই ছেলে, তোমার লজ্জা করলো না একজন মহিলার গায়ে হাত তুলতে? চেয়ারম্যান সাহেবের কথার প্রতি উত্তরে হাঁচিল রেগে চেয়ারম্যান সাহেবের গলা চেপে ধরে বলে ওঠে, একদমই না, আমার একটু লজ্জা করেনি। তোর স্ত্রীর কপাল ভালো, সেন্সলেস হয়ে গেছে, আর তা না হলে মেরে এখন মাটিতে পুঁতে দিতাম। আমার আবার দয়া মায়া কম। বলেই চেয়ারম্যান সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নওয়াজের দিকে এগিয়ে গিয়ে আবারও বেধড়কভাবে আঘাত করতে করতে বলে, বিয়ে করবি না তুই ওকে? তোর সাহস কি করে হয় ওর দিকে নজর তুলে তাকানোর? বলেই হাঁচিল নিজের রিভলভার তাক করে নওয়াজের মাথা বরাবর। নওয়াজ ভয় পেয়ে হাত জোড় করে নিজের জীবনকে ভিক্ষা পার চাইতে থাকে, কিন্তু হাঁচিল তাতে কোনো ভ্রুক্ষেপ না করে রিভলভারের ট্রিগারে চাপ দিতেই নিলেই সাব্বির হাঁচিলের সামনে এসে বলে, ভাই, এখন এই পরিস্থিতিতে একে মারা ঠিক হবে না, তুই একটু শান্ত হ।
সাব্বিরের কথা হাসিল আরও রেগে গিয়ে করছে উঠে বলে, আই ডোন্ট কেয়ার, ওকে মারার পরে যা হবে তা দেখা যাবে। সাব্বিরের হাসিলের কথায় বুঝতে পারে এখন হাসিলকে কিছু বলে লাভ হবে না, তাই সে সেখান থেকে সরে দাঁড়ালো। হাজিল আবার যখনই টিগারে পুশ করতে যাবে তখনই আকস্মিকভাবে জাদুয়া কোনো চিন্তা ভাবনা ছাড়া দৌড়ে এসে হাজিলকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ে কাঁপা কাঁপা গলায় শুধায়, প্লিজ আপনি ওনাকে কিছু করবেন না, আপনি ওনাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব, আমায় বাড়ি নিয়ে চলুন, আমি এখানে আর একটা মুহূর্তও থাকতে চাই না। জাদুয়া কি বলল না বলল হাজিল আদৌ তা শুনছে কিনা কে জানে। জাদুয়া জড়িয়ে ধরার দরুন হাজিলের সম্পূর্ণ কায়া কেঁপে ওঠে, তীব্র রাগ মোমের মতো গলে নিভে যায়, যার দরুন হাত থেকে রিভলভারটি পড়ে যায়। জাদুয়ার স্পর্শ হাজিলের শরীরে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করছে, যার ফলস্বরূপ হাজিল মোহগ্রস্তের ন্যায় জাদুয়াকে আরও কাছে টেনে নিতে হাত বাড়াতেই সুলতানা খান এসে জাদুয়াকে হাজিল থেকে সরিয়ে নিজের বুকে টেনে নিয়ে এলোমেলো কয়েকটি আদরের পরশ জাদুয়ার গালে এঁকে দিয়ে এগিয়ে যায় নিজেদের গন্তব্যের দিকে। হাজিল তখনও মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে আছে জাদুয়ার পানে, তার মনে হচ্ছে জাদুয়ার দেহের স্পর্শ এখনও লেপ্টে আছে তার দেহে, কেমন নেশাগ্রস্ত মনে হচ্ছে নিজেকে। আর একটা বার হাজিল পরশ পেতে চায় ওই ছোট্ট দেহে। হঠাৎ সাব্বিরের ডাকে সম্বিত ফিরে পায় হাজিল। সাব্বির হাজিলের উদ্দেশ্যে বলে, ভাই চল এখন এখান থেকে। সাব্বিরের কথায় প্রত্যুত্তরে নিশ্চল কণ্ঠে হাজিল বলে, চল। হাজিল এবং জাদুয়া যাওয়ার পানে তাকিয়ে থেকে নেওয়া জাদুয়ার উদ্দেশ্যে বলে, বুলবুলি আমার থেকে পালাইতে গিয়া যে তুমি ভয়ঙ্কর এক বাঘের গুহায় পড়ছো, এখন নিজেরে কেমনে বাঁচাইবা? জাদুয়ার শরীর খুব বেশি খারাপ হয়ে যাওয়ার দরুন সুলতানা খান নিজেদের গাড়িতে না উঠে হাজিলের সঙ্গে হেলিকপ্টারে সুলতানা ভিলার উদ্দেশ্যে রওনা হয়। জাদুয়া যেহেতু প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠেছে, সেহেতু হেলিকপ্টারে ছাড়ার সাথে সাথে জাদুয়া ভয়ে বিচলিত কণ্ঠে সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি আমি এটাতে যাব না, চলো আমরা আমাদের গাড়িতে যাই, চলো চলো এখান থেকে নেমে যাই আমরা। সুলতানা খান কোনো মতেই জাদুয়াকে শান্ত করতে পারছিল না। অন্যদিকে সাব্বিরের মস্তিষ্ক বিচরণ করছে আজকের ঘটে যাওয়া ঘটনার দিকে। নিজের অবাকতার রেস কোনোভাবেই কাটাতে না পেরে মনে মনে আওড়ায়, হাসিল কি এই মেয়েকে বাঁচানোর জন্য এখান থেকে এভাবে এসেছে? কই এত বছর ওর সাথে আছে, ওকে তো কখনো কারোর জন্য এত ডেসপারেট হতে দেখি নাই। ডেসপারেট হওয়া তো দূরের কথা, কোনো মেয়েকে তো নিজের আশেপাশেও ঘেসে দেয়নি। কে মরলো কে বাঁচলো তাতে তো তার কোনো ভ্রুক্ষেপই ছিল না, অথচ এই মেয়ের জন্য আজ সকলের সম্মুখে একজনকে মেরে ফেলতে গিয়েছিল, আবার এই মেয়ের কথায় তাকে ছেড়েও দিয়েছে। এই প্রথম হাসিলের রিভলভার কারোর দিকে উঠেও থেমে গিয়েছে। তাহলে হাসিলের মনে কি এই মেয়ের প্রতি কোনো অনুভূতি আছে? সাব্বিরের অবাকতার বিড়বিড়ানির মধ্যেই হাসিল এক ধমক দিয়ে জাদুয়াকে বলে, চুপ করে বসো ইডিয়েট মেয়ে, আর একটা কথাও যদি বলো আই সোয়ার এখান থেকে এক ধাক্কা দিয়ে ফেলে দিব। হাজিলের কথায় জাদুয়া চুপ হয়ে একদম একটু ভীতু বিড়াল ছানার মতো সুলতানা খানের বুকের সাথে লেপ্টে থাকে। এই সকল ঘটনা দেখে সাবির আবারও মনে মনে বলে উঠল, দেখ আমিও কি আজে বাজে চিন্তা করছে? জীবনে ওর মতো নিরামিষ মানুষের মনে কারোর জন্য অনুভূতি সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তখনই হাজিল জাদুয়াকে একবার আর চোখে পর্যবেক্ষণ করে নিজের কাছে থাকা পানির বোতলটি এগিয়ে দেয় সুলতানা খানের দিকে। সুলতানা খান পানির বোতলটি নিয়েই এগিয়ে দেয় জাদুয়ার কাছে। জাদুয়া হাতের কাছে পানি পেয়ে এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানি পান করে একটি গভীর নিঃশ্বাস ত্যাগ করে আবার সুলতানা খানের বুকের মাথা দিয়ে শুয়ে পড়ে। এমতো অবস্থায় সাবির নিজের মাথা চেপে ধরে বিড়বিড়িয়ে বলে, আমি আর কিছু জানি না, জানতেও চাই না, যা মন চায় তাই হোক, আমার তাতে কি? সাবিরকে এভাবে বিড়বিড়াতে দেখে হাজিল প্রশ্ন করে, সাব্বির কি হয়েছে তোর? এভাবে ভেড়ার মতো বিড়বিড়াচ্ছিস কেন? হাজিলের প্রশ্নে সাবির মাথা সোজা করে বলে, না ভাই কিছু হয় নাই। হাজিলের হেলিকপ্টারটি এসে থামে খানভিলার হেলিকপ্টারের জন্য বরাদ্দকৃত জায়গাটি। ততক্ষণে জাদুয়া দুর্বল শরীরে তলিয়ে গেছে গভীর নিদ্রায়। যা দেখে সুলতানা খানের খুব মায়া হলো জাদুয়াকে ডেকে তুলতে, তাই তিনি হাজিলের উদ্দেশ্যে বললেন, হাসিল জাদুয়াকে একটু কোলে তুলে নিয়ে ওর রুমে গিয়ে দিয়ে আয় না দাদু ভাই। সুলতানা খানের কথা হাজিল ভ্রুকুচকে বলে, সরি দাদি, আমার এত বেহুদা টাইম নেই তোমার নাতনিকে কোলে তোলার। হাজিলের কথায় সুলতানা খান একটি হতাশার নিঃশ্বাস ত্যাগ করে সাবিরের উদ্দেশ্যে বলে, সাব্বির তুই একটু কষ্ট করে মেয়েটাকে ওর রুমে দিয়ে আসতে পারবি? আমাকে একটু সাহায্য কর দাদু ভাই।
সুলতানা খানের অনুরোধে সাব্বির জাদুয়াকে কোলে তুলতে যাবে, ঠিক তখনই হাঁচিল গটগট পায়ে এসে জাদুয়াকে কোলে তুলে কোনো কথা না বাড়িয়ে চলে যায় জাদুয়ার কক্ষের উদ্দেশ্যে। যা দেখে সুলতানা খান ও সাব্বির অবাক হয়ে তাকিয়ে থাকে হাঁচিলে যাওয়ার পানে। হাঁচিলের কোলে জাদুয়াকে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সকলের চোখ ছানা ভরা হয়ে যায়। হাঁচিল তাদের দিকে মনোযোগী না হয়ে জাদুয়াকে নিয়ে চলে যায় জাদুয়ার কক্ষে। খাটের সামনে আসতেই হাঁচিল জাদুয়াকে খাটে শুইয়ে দিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নিজের বক্ষে শার্টের ভাঁজে টান অনুভব করে। ফলস্বরূপ হাঁচিল সেদিকটায় নেত্রপাত করতেই দৃষ্টিটা আসে হলুদ ফর্সা ছোট্ট একটির হস্তে, যার দ্বারা হাঁচিলের পরিহিত শার্টের কলারের কিছু অংশ শক্তভাবে মুষ্টিবদ্ধ করে আছে। হাঁচিল সেই হস্তের অধিকারিণীর দিকেই তাকাতেই তার নেত্র থমকে যায় ওই মায়াবিনী মুখশ্রীর পানে। হাঁচিল জাদুয়ার হস্ত ছুটানোর চেষ্টা না করে বসে পড়ে জাদুয়ার মুখশ্রী বরাবর। অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে হাঁচিল, যেই দৃষ্টিতে পরিলক্ষিত হচ্ছে কোনো কিছুকে গভীরভাবে হাঁচিল করার মোহয়। হাঁচিল মোহগ্রস্ত হয়ে নিজের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার নেত্রের পানে। হাঁচিল জাদুয়ার নেত্র বরাবর নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা ধীরে ধীরে স্লাইড করে নেমে আসে জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় রক্তিম চিকন ওষ্ঠের নিকটে। দিকবেদিক শূন্য হাঁচিল নিজের অজান্তেই জাদুয়ার ওষ্ঠের ভাঁজে নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্পর্শ করতে কম্পিত হয়ে ওঠে তার সর্বাঙ্গ। ফলস্বরূপ নিজের সম্বিত ফিরে পায় হাঁচিল। তড়িৎ বেগে নিজের হস্ত সরিয়ে জাদুয়ার হাত থেকে নিজেকে ছুটিয়ে ব্যস্ত পায়ে পদাচরণ করে নিজের কক্ষের উদ্দেশ্যে। নিজের কক্ষে প্রবেশ করেই হাঁচিল সিট বলে চিৎকার করে নিজের মাথার চুলকুলি মুষ্টিবদ্ধ করে ধরে বলে ওঠে, শিট শিট শিট, আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমার সাথে এসব কি হচ্ছে? কেন আমি আমার আমিটাকেই হারিয়ে ফেলি ওইটুকুনি মেয়ের সামনে? কেন কেন কেন? এই কেনর উত্তরটুকু কি খুঁজে পাবে হাঁচিল কখনো? আর যদি খুঁজে পায় তবে কি ঘটবে তাদের জীবনে? হবে কি কোনো নতুন প্রণয়ের সূচনা? যদি হয়ও তবে কেমন হবে সেই আগুন পানির প্রণয়ের প্রেমগাথা? অতিরিক্ত ক্রন্দন এবং দুর্বলতার কারণে মৃতপ্রায় ব্যক্তির মতো বেঘরে জাদুয়া তলিয়ে থাকে নিদ্রায়। ফলস্বরূপ সেই রাতে আর কোনো মতেই জাদুয়াকে জাগ্রত করতে পারেননি সুলতানা খান। জাদুয়ার মাথায় হাত বুলিয়ে আফসোসের স্বরে বলল, মেয়েটা সেই সকাল থেকে একদম না খাওয়া, আর দেখো না এখনো উঠছে না। অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? বলেই আফসোস করতে করতে চলে যায় সুলতানা খান। স্নিগ্ধ অন্ধকারচ্ছন্ন রজনীকে পরাস্ত করে সূচনা ঘটে পাখির কিচিরমিচির ব্যস্ত থাকা ভোরের। হাঁচিল ব্রেকফাস্ট না করে ব্যস্ত পায়ে চলে যায় নিজ অফিসের উদ্দেশ্যে। সুলতানা খানের হাজারবার ডাকার সত্ত্বেও হাঁচিল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলে যায়। অন্যদিকে জাদুয়া ঘুম থেকে ওঠার পর থেকেই আহাজারি করে কেঁদেই চলেছে নিজের দাদির জন্য। বাড়ির প্রত্যেকে সান্ত্বনা দেওয়ার সত্ত্বেও জাদুয়া কারো কথাই শুনছে না। অন্যদিকে মারিয়া বেগমের জাদুয়াকে এভাবে কাঁদতে দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড়িয়ে বলে, যত সব ন্যাকামি কান্না, এই বাড়িতে মনে হয় এখন আর একটু শান্তিতে বসে থাকতেও পারবো না। বলেই মুখ ভেঙিয়ে চলে যায় সেখান থেকে। মারিয়া বেগমের কথা আর কেউ শুনতে না পেলেও সাথী শুনতে পেয়ে। সাথী হলো এ বাড়ির হেল্পিং হ্যান্ড, বয়স 20। মুখ ভেঙিয়ে মারিয়াম বেগমের উদ্দেশ্যে বলে, খবিশ মহিলা একটা, কারোর কষ্ট বুঝে না। বড় চাচাই যে কেমনে এর মতো একটা খবিশ মহিলারে বিয়া করছে আল্লাহই জানে। এইবারে প্রত্যেক মানুষ ভালো, খালি এই বেয়াদব মহিলাটারে ছাড়া। মনটাই তো চাই চুলগুলা টাইনা সেইরা দেয়। এই কারণেই আল্লাহ এই মহিলারে কোনো সন্তান দেয় নাই। বলে মুখ ভেঙে হাতে খাবারের প্লেট নিয়ে চলে যায় জাদুয়ার কাছে। সুলতানা খান সাথীর হাত থেকে খাবারের প্লেটটি নিজ হস্তে নিয়ে জাদুয়ার খাওয়ানোর উদ্দেশ্যে হাত বাড়াতে জাদুয়া বলে, নানুমণি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, তোমরা চলে যাও এখান থেকে, আমি এখন কিছুই খাবো না। জাদুয়ার কথায় আয়েশা বেগম বললেন, জাদুয়া মা, তুই কাল থেকে এখন অবধি না খেয়ে আছিস মা, কিছু খেয়ে নে। আয়েশা বেগমের কথার সাথে সামঞ্জস্য রেখে সোহানা ও স্নেহা বলে ওঠে, জাদুয়া বোন, আমরা জানি তুই অনেক কষ্টের মধ্যে আছিস, কিন্তু এইভাবে না খেয়ে থাকলে তো তুই একদম অসুস্থ হয়ে পড়বি। ওদের কথার সাথে রাফিনও জাদুয়াকে জড়িয়ে ধরে বলে, আপু তুমি একটু খেয়ে নাও প্লিজ, তুমি অসুস্থ হয়ে গেলে আমি খুব কষ্ট পাবো। কারো কোনো কথায় কোনো প্রকার লাভ হয়নি। জাদুয়াকে কোনো মতেই কেউ খাওয়াতে পারেনি। উল্টো জাদুয়ার মনে মনে ভাবে,
কি করে খাবে সে? তার যে গলা দিয়ে কোনো মতেই কোনো খাবার নামবে না। যেই মানুষটিকে জাদুয়া এত ভালোবাসত সেই মানুষটির অস্তিত্ব বিলীন হয়েছে আজ প্রায় 2 মাসের বেশি। কিন্তু জাদুয়া তার মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। জাদুয়া যে স্বার্থপর হয়ে গেছে, হ্যাঁ স্বার্থপর তো হয়েছে, তা না হলে জাদুয়ার কি একটু বোঝা উচিত ছিল না যেই মানুষটি জাদুয়াকে ছায়ার মতো আঁকলে রেখেছিল সেই মানুষটি হঠাৎ কেনই বা এতদিন যাবৎ জাদুয়ার খোঁজ নিবে না? নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে তার দাদির। কিন্তু উল্টে সে রাগ করে দাদির সাথে কোনো যোগাযোগই করেনি এতদিন যাবৎ। কাল যদি জাদুয়া দাদির খোঁজ নিতে না চাইতো তাহলে কি সে কোনোদিনও তার প্রিয় মানুষটির মৃত্যুর সংবাদ জানতে পারত? এই সকল চিন্তা ভাবনা করতে করতেই জাদুয়া থেমে থেমে কান্না করে ওঠে। ফলস্বরূপ রাত অবধি সে অভুক্তই থেকে যায়। হাসিল সুলতানা ভিলায় প্রবেশ করে নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই চোখ যায় ড্রয়িং রুমের সোফায় নিস্তেজ অবস্থায় চোখ মুখ ফুলিয়ে বসে থাকা জাদুয়ার পানে। হঠাৎই হাসিলের প্রচণ্ড রাগ হয় জাদুয়ার অন্য কারোর জন্য কান্না করে নিজের এই অবস্থা করার জন্য। রাগে হস্ত মুষ্টিবস্ত করে সে ভাবে কেন জাদুয়া অন্য কারোর জন্য কান্না করবে, কেন অন্য কারোর জন্য মন খারাপ করবে? জাদুয়ার ওই সুন্দর মোহনীয় নেত্র দ্বারা অশ্রু পড়বে শুধুমাত্র তার জন্য। নিজ ভাবনায় ইতি টেনে ও সিট বলে তড়িৎ পেকে চলে যায় নিজ কক্ষে। ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে আসতেই চোখ পড়ে বাড়ি প্রত্যেকের উপর। সকলে জাদুয়াকে জোর জবরদস্তি করছে খাওয়ানোর জন্য। সুলতানা খান বারবার আওড়াচ্ছেন কাল থেকে জাদুয়া এখনো অবধি কিচ্ছু খায়নি। কথাটা হাঁচিলে কর্ণপাত হতেই রেগে আগুন হয়ে জাদুয়ার সামনে গিয়ে দাঁড়ায়। হাঁচিলের দেখে সবাই নিজেদের কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ে অন্য পাশে। জাদুয়ার কানে আর কোনো শব্দ না আসার দরুন আশেপাশে তাকিয়ে দেখে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জাদুয়া কিছু বুঝতে না পেরে নিজের সম্মুখে সৃষ্ট দানবের ন্যায় ছায়াটি অনুসরণ করে উপরে তাকাতেই নিজ অন্তর আত্মাটা কেঁপে ওঠে। হাঁচিল রাগান্বিত রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার পানে। জাদুয়া ভয়ে ভয়ে চিন্তা করে, উনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি কি নিজের অজান্তে কোনো ভুল করেছি? জাদুয়া চিন্তার ইতি টানিয়ে হাঁচিল জাদুয়ার পানে তাকিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বলে ওঠে, দাদি খাইয়ে দাও ওকে। হাঁচিলের কথায় জাদুয়া শুকনো ঢোক গিলিয়ে ভয়ে ভয়ে বলে, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। জাদুয়ার কথায় হাঁচিল চিৎকার করে সুলতানা খানকে বলে, দাদি তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? হাঁচিলের চিৎকারে জাদুয়া ভয়ে গুটিসুটি হয়ে বসে সুলতানা খান মুখের সামনে খাবার ধরতেই কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। জাদুয়াকে খেতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। অন্যদিকে সোহানা স্নেহা মুখ টিপে টিপে হেসেই যাচ্ছে। জাদুয়ার এহেন হালাত দেখে তারা কোনো মতেই নিজেদের হাসি কন্ট্রোল করতে পারছে না। জাদুয়ার খাওয়া শেষ হতেই হাঁচিল চলে যায় সেখান থেকে। হাঁচিলে যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে থাকে সুলতানা খান। তার কাছে হাঁচিলকে আজ কেমন অদ্ভুত লাগলো। তিনি মনে মনে আওড়ায়, আচ্ছা হাসিল কি কোনোভাবে? না না, আমি এসব কি ভাবছি, এটা কখনোই সম্ভব না। বলেই তিনি আবার ভাবেন, হাসিল তো আজ অবধি কারো কোনো ব্যাপার হস্তক্ষেপ করেনি, তাহলে আজই কেন? আমি আর ভাবতে পারছি না। সুলতানা খানকে এভাবে নিশ্চুপ হতে দেখে আয়েশা বেগম জিজ্ঞেস করেন, মা কি হয়েছে? আপনি এভাবে চুপ হয়ে কি ভাবছেন? আয়েশা বেগমের প্রশ্নে সুলতানা খান নিজ চিন্তার সমাপ্তি টেনে বললেন, না কিচ্ছু না। সময় থেমে থাকে না কারোর জন্য, নিজ গতিতে এগিয়ে যায় সময়। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হই আমরাও। ঠিক তেমনই অতিবাহিত সময়ের সাথে নিজেকে সামলে নিয়েছে জাদুয়া। বলতে শুরু করেছে নিজের প্রিয় দাদির মৃত্যুর শোক। ফলস্বরূপ পুনরায় সকলের সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করছে জাদুয়া। তা দেখে বাড়ির সকলে চিন্তামুক্ত হয় জাদুয়াকে নিয়ে। জাদুয়ার মানসিক অবস্থা ভালো না থাকার দরুন প্রায় অনেক দিন যাবৎ স্কুলেও যাওয়া হয়নি। তাই আর সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিন মাফিক নামাজ কোরআন শরীফ পড়ে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে ডাইনিং রুমে চলে আসে ব্রেকফাস্ট করতে। জাদুয়াকে তৈরি হয়ে নিচে আসতে দেখে আয়েশা বেগম খুশি হয়ে জাদুয়াকে বলে, জাদুয়া তাড়াতাড়ি আয়, বসে পড়, আর তা না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। জাদুয়া চাচির কথায় সায় জানিয়ে ডাইনিং টেবিলে বসতেই চোখ চায় স্নেহা ও রাফিনের দিকে। ওদেরকে দেখে জাদুয়া ভ্রুকুঁচকে মস্করার স্বরে বলল, কি ব্যাপার, আজ যে তোমরা এত তাড়াতাড়ি নাস্তার টেবিলে আসলে? কোনো চমৎকার ঘটে গেল নাকি? জাদুয়ার কথায় স্নেহা মুখ ভেঙিয়ে বলল, জীবনেও ঝাড়ুর বাড়ি খেয়েছিস? মানে? জাদুয়ার প্রশ্নের জবাবে রাফিন বলল,
আপু, আমি তোমাকে বলছি, কি? কাল আপু কোনো মতে ঘুম থেকে উঠেছিল না, তাই কথাটি উচ্চারণ করেই রাফিন উচ্চস্বরে হেসে উঠে বলে, তাই আম্মু কাল আপুকে ইচ্ছে মতো ঝাড়ুর বাড়ি দিয়ে ঘুম থেকে উঠেছিল। রাফিনের কথায় স্নেহা রেগে ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপনি হাইসেন নাম ভুইলা গেছেন, ঝাড়ুর বাড়ি আপনিও খাইছেন। স্নেহার কথায় মিনিটের মধ্যে রাফিনের হাসি উপে যায়। এই সকল ঘটনা দেখে জাদুয়া উচ্চস্বরে হেসে ওঠে। জাদুয়ার হাসি দেখে স্নেহা রাফিনের মুখ ভার করে জাদুয়ার দিকে ঘুরে সমস্বরে বলে ওঠে, কিন্তু জাদুয়া হাসি থামাও। তারপরেও নিজের হাসি কোনো মতেই থামাতে পারছে না। স্নেহা রাফিনও আর কোনো কথা বলে না, কারণ জাদুয়াকে আজ প্রায় অনেক দিন পর এভাবে হাসতে দেখছে তারা। তাই জাদুয়াকে এভাবে হাসতে দেখে আয়েশা বেগম মুগ্ধ হয়ে জাদুয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, হঠাৎ এইটুকুনি বয়সে মেয়েটা অনেক দুঃখ কষ্ট সহ্য করে ফেলেছে। যে বয়সে এইভাবে হাসি খুশি থাকার কথা ছিল, সেই বয়সে মেয়েটা কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গুজরিয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সব সময় যাতে আল্লাহ তোর এই হাসিটা বজায় রাখেন। স্নেহার কথায় মিনিটের মধ্যে রাফিনের হাসি উপে যায়। এই সকল ঘটনা দেখে জাদুয়া উচ্চস্বরে হেসে ওঠে। জাদুয়ার হাসি দেখে স্নেহা রাফিনের মুখ ভার করে জাদুয়ার দিকে ঘুরে সমস্বরে বলে ওঠে, কিন্তু জাদুয়া তারপরেও নিজের হাসি কোনো মতেই থামাতে পারছে না। স্নেহা রাফিনও আর কোনো কথা বলে না, কারণ জাদুয়াকে আজ প্রায় অনেক দিন পর এভাবে হাসতে দেখছে তারা। তাই জাদুয়াকে এভাবে হাসতে দেখে আয়েশা বেগম মুগ্ধ হয়ে জাদুয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, হঠাৎ ডাইনিং টেবিলে আগমন ঘটে একজন অনাকাঙ্ক্ষিত পুরুষের। তাকে দেখার সাথে সাথে জাদুয়ার হাসি চিরতরে উপে যায়। উপর নিচ কোনো দিকে না তাকিয়ে খাবার খেতে মনোযোগী হয়ে পড়ে জাদুয়া। যাদিকে স্নেহা মুখ টিপে টিপে হাসে আর জাদুয়াকে পা দিয়ে খোঁচায়, কিন্তু জাদুয়া এদিক ও সেদিক কোনো দিকে না দেখে মূর্তির মতো খাওয়ায় মনোযোগী হয়ে পড়ে। জাদুয়াকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে সে তার খুবই গুরুত্বপূর্ণ কর্মে মনোনিবেশ করেছে। ডাইনিং টেবিলে হাচিলকে দেখে আয়েশা বেগম চমকিত হয়ে যায়, কারণ এতদিনও হাচিল একবারের জন্য ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হয়নি। তাই হঠাৎ আজ হাচিলকে ডাইনিং টেবিলে দেখে একটু অবাক হয়ে যান আয়েশা বেগম। কিন্তু পর মুহূর্তে এই ব্যাপার তিনি বেশি না ঘাঁটিয়ে ভাবলেন, হয়তো আজ হাচিলের হাতে সময় আছে, তাই ব্রেকফাস্ট করতে বসেছে। তাই আয়েশা বেগম আর কোনো চিন্তা না করে হাচিলকে খাবার সার্ভ করে নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। হাজির নিজ খাবার খাচ্ছে আর চোখে জাদুয়াকে পর্যবেক্ষণ করছে আর মনে মনে ভাবছে, আমি এরকমটা কেন করলাম? আমি ব্রেকফাস্ট করতে কেন আসলাম? আমার কি মাথা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, নাকি আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি? হাচিলের মূলত এরকমটা ভাবার কারণ হলো সে নিজ অফিসের দিকে পা বাড়াতে জাদুয়ার মনোমুগ্ধকর হাসির ধ্বনি কর্ণগ্রহরে পৌঁছতেই বশীভূত ন্যায় চলে আসে ডাইনিং টেবিলে। স্নেহা রাফিনের খাওয়া শেষ হতেই স্নেহা দ্রুত বেগে ওঠে জাদুয়ার উদ্দেশ্যে বলে, জাদুয়া, আমরা গাড়িতে ওয়েট করছি, তোর খাওয়া শেষ হলে চলে আসিস। বলেই স্নেহা রাফিন কোনো দিকে না তাকিয়ে দ্রুত সেই স্থান থেকে চলে যায়। জাদুয়া তাদের যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে, মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। ফলস্বরূপ নিজের খাওয়া থামিয়ে সেখান থেকে উঠে আসতেই একটা ভারী গম্ভীর কণ্ঠ কর্ণে প্রতিধ্বনিত হয়, আই সেইড সিট ইন ইয়োর চেয়ার। জাদুয়ার কর্ণ অব্দি ধ্বনিটা পৌঁছতেই পা কেঁপে ওঠে, ফলস্বরূপ নিজের চেয়ারে বসে পড়ে। হাচিল আবার তার গম্ভীর কণ্ঠে জাদুয়াকে আদেশ করে, ফিনিশ ইয়োর ব্রেকফাস্ট। হাচিলের কণ্ঠ কর্ণে পৌঁছতেই জাদুয়া দিক বেদিক ভুলে কাঁপা কাঁপা হস্তে দ্রুত খাবার গলার্ধকরণ করতে গিয়ে গলায় খাবার আটকে যায়। ফলস্বরূপ প্রচণ্ড কাশি উঠে যায় জাদুয়ার। তখনই শক্তপোক্ত বলিষ্ঠ হাতে পানির গ্লাস এগিয়ে ধরে জাদুয়ার সামনে। গ্লাসটি মুখের থেকে একটু উপরে হওয়ার দরুন জাদুয়া নিজ হস্তে গ্লাসে ধরে থাকা হাতটি নিজের নিকটে এনে নিয়ে পানিটুকু খেয়ে নিজের কাশি থামাতেই জাদুয়া বড় একটি নিঃশ্বাস ত্যাগ করে মাথা উঠায় পানি দিয়ে তাকে সাহায্য করা মানুষটিকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে। মাথা উঠিয়ে জাদুয়া যাকে দেখতে পায় তাকে দেখে জাদুয়ার শ্বাস আটকে যায়। আটকে থাকার শ্বাসে জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাচিল ব্রুকুচকে তাকিয়ে আছে কোনো একদিকে। হাচিলের দৃষ্টি অনুসরণ করে সেদিকটায় তাকাতেই জাদুয়ার দৃষ্টিতে আসে নিজের হাত দিয়ে ধরে থাকা হাচিলের হাত। তড়িৎ বেগে নিজ হাত ছাড়িয়ে নেয় জাদুয়া হাচিলে ধরে থাকা হাতের থেকে। হাত ছুটিয়েই জাদুয়া ভয়ে ভয়ে বলে ওঠে, সরি, আই এম রিয়েলি সরি। বলেই জাদুয়া সেখান থেকে দ্রুত চলে যায়।
হাচিল তখনও নির্বিকার হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। জাদুয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তার নজরে আসে স্কুল ব্যাগ ছাড়াই জাদুয়া চলে এসেছে ডাইনিং টেবিল থেকে। নিজের মাথায় আলতো একটা চর বসে আবার ঘুরে পা বাড়ায় ব্যাগ আনার উদ্দেশ্যে। তখনই আকস্মিকভাবে কারো বুকের সাথে ধাক্কা লাগে। ফলস্বরূপ জাদুয়া নাকে প্রচণ্ড ব্যথা পায়। হাত দ্বারায় নাক ঘষতে ঘষতে ধাক্কা খাওয়া ব্যক্তির দিকে তাকাতেই হাচিলকে দেখে নেত্রযুগল খিচে বন্ধ করে ফেলে জাদুয়া। জাদুয়াকে এভাবে চোখ বন্ধ করতে দেখে হাচিল নিজের অজান্তে মুচকি হাসি দিয়ে ওঠে। জাদুয়ার মুখের দিকে তাকাতেই হাচিলের নজর আসে জাদুয়ার ব্যথাপ্রাপ্ত লাল হয়ে যাওয়া নাক। ধীরে ধীরে এগিয়ে যায় হাচিল জাদুয়ার একদম নিকটে। নিজের মাথা ঝুঁকিয়ে জাদুয়ার মুখ বরাবর করতেই হাচিলের গরম উষ্ণ নিঃশ্বাস বাড়ি খায় জাদুয়ার মুখশ্রীতে। যা দরুন জাদুয়া ভয়ে নিজের স্কুল ড্রেস দু হাত দিয়ে চেপে ধরে ঠায় নেত্র খিচিয়ে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাচিল অযাচিত এক কাজ করে বসল। জাদুয়ার খিচে থাকা নেত্রের পানে তাকিয়ে থেকে লাল হয়ে যাওয়ার নাকে ফুঁ দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া নিজের নাকে শীতল হাওয়া অনুভব করতে তড়িৎ গতিতে চোখ খুলে ফেলে, কিন্তু সামনে কাউকে না দেখে জাদুয়া ভয় পেয়ে যায়। এটা ভেবে কিসের শীতল হাওয়া অনুভব করল জাদুয়া। বেশ চিন্তা ভাবনা না করে জাদুয়া ডাইনিং টেবিল থেকে নিজের ব্যাগ নিয়ে চলে যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। বিকেলের দিকে সকল ভাই বোন গার্ডেন এরিয়াতে বসে মজ মস্তিতে সময় পার করছিল। তখনই সুলতানা ভিলায় বাইকে করে কারো আসার শব্দ কর্ণে পৌঁছতে স্নেহা সেদিকটায় তাকাতেই পরিলক্ষিত হয় তার চিরচেনা শত্রু মিস্টার জিরাফের। তখনই স্নেহা মনে মনে আওড়ায়, আরে এই জিরাফটা এখানে কি করছে? ভাইয়া তো বাসায় নেই, তাহলে কার কাছে এসেছে? ভাইয়া বাসায় নেই। কথাটা স্নেহার মস্তিষ্কে বাড়ি খেতেই বলে ওঠে, আরে বাহ, আজ তো ভাইয়াও নাই, আজ তো আমি একে শিক্ষা দিতেই পারি। আজ কাকে ডাকবে এই ভাইয়ের চামচা? বলি স্নেহা চলে যায় সাব্বিরের সামনে। সাব্বির সুলতানা ভিলায় প্রবেশ করার জন্য পা রাখতেই স্নেহা সাব্বিরের সামনে দু হাত মেরে দাঁড়িয়ে বলে, কি চাই এখানে মিস্টার জিরাফ? আজ ভাই নাই, কেন আসছেন? স্নেহার প্রশ্নে সাব্বির ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আচ্ছা, আপনার প্রবলেমটা কি একটু বলবেন? আপনার গায়ে পড়া স্বভাবটা একটু চেঞ্জ করতে পারেন না? সাব্বিরের এরূপ কথায় স্নেহা রেগে গিয়ে বলল, আপনি কি আমায় অপমান করলেন? অপমান তো তাকে করা যায় যার অপমান বোধ আছে। আপনার কি আছে? সাব্বিরের প্রশ্নে স্নেহা খেপে গিয়ে বলল, অবশ্যই আছে। তাহলে আপনাকে অপমানই করেছি আমি? সাব্বিরের প্রত্যুত্তরে স্নেহা চিৎকার করে বলল, দাঁড়ান আপনি, আজ আমি আপনার মাথা ফাটাবো। বলেই স্নেহা এদিক ওদিক তাকে কিছু একটা খোঁজায় ব্যস্ত হয়ে পড়ল। এই ফাঁকে সাব্বিরের হাচিলের কক্ষে চলে যায় প্রয়োজনীয় একটা ফাইল আনতে, যেটা আজকের মিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্নেহা নিজের পেছনে সাব্বিরের উপস্থিতি দেখতে না পেয়ে প্রচণ্ড ক্ষেপে যায়, কিন্তু গেটের সামনে সাব্বিরের বাইক দেখতে পেয়ে বুঝতে পারে সাব্বির বাড়ির ভিতর আছে। তাই রেগে বাড়ির ভিতরে পা রাখার উদ্দেশ্যে পা বাড়াতে আকস্মিক একটা ভাঙা কাঁচের টুকরোয় পা পড়তেই মা বলে চিৎকার দিয়ে বসে পড়ে স্নেহা। সাব্বির সেখান দিয়ে যাবার সময় স্নেহা চিৎকার কানে পৌঁছতেই চলে যায় স্নেহার সামনে। স্নেহা কখনো যন্ত্রণায় চোখ বন্ধ করে পা চেপে ধরে কান্না করেই যাচ্ছে। হঠাৎই স্নেহা নিজেকে শূন্য অনুভব করতে চোখ খুলে তাকায়। তখনই চোখের সামনে ভেসে ওঠে সাব্বিরের মুখমণ্ডল, যা দেখে স্নেহা ছটপট করতে থাকে নিচে নামার জন্য। সাব্বিরের নিজের ভারসাম্য ঠিক রাখার জন্য স্নেহাকে শক্ত করে চেপে ধরে বলে, আর একটুও যদি নড়াচড়া করেন তাহলে আই সোয়ার ফিক্কা মেরে কোল থেকে ফেলে দিব। সাব্বিরের হুমকিতে স্নেহা ভয় পেয়ে চুপ হয়ে যায়। সাব্বির স্নেহাকে পারগোলার সামনে এনে বসিয়ে দিয়ে স্নেহার পাঠা নিজের হাঁটুর উপর রেখে আলতো হাতে ঢুকে যাওয়া কাঁচের টুকরোটি বের করে। স্নেহা এই প্রথমবার সাব্বিরকে এতটা নিকট থেকে দেখছে। তার মনে মনে ভাবছে, লোকটা অতটাও খারাপ না, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। বলতে স্নেহার হার্ট দ্রুত গতিতে বিট করা শুরু করে। তখনই স্নেহা নিজের বক্ষ পিঞ্জরটা চেপে ধরে। তা দেখে সাব্বির প্রশ্ন করে, আপনি ঠিক আছেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা নিজেকে স্বাভাবিক করে প্রত্যুত্তর করে, আচ্ছা, আপনি আমাকে আপনি করে বলেন কেন? আপনি জানেন আমি আপনার থেকে অনেক ছোট। স্নেহার প্রশ্নে সাব্বির বলে, আমি জানি আপনি আমার থেকে অনেক ছোট, কিন্তু আপনি কি তা মানেন? মানে আপনি আমার সাথে যেরূপ ব্যবহার করেন তাতে তো মনে হয় না আপনি আমাকে বড় মনে করেন, তাই বললাম আর কি।
সাব্বিরের কথায় স্নেহার কিছুটা লজ্জাবোধ হলো। মনে মনে ভাবল, আমি কি সত্যিই খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি ওনার সাথে? স্নেহার ভাবনার মাঝেই সাব্বির বলে উঠল, নিন, রুমাল দিয়ে বেঁধে দিলাম আপাতত। অবশ্যই ড্রেসিং করিয়ে নেবেন, আর তা না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। বলেই সাব্বির নিজ গন্তব্যে চলে যায়। সাব্বিরের যাওয়ার দিকে তাকিয়ে এক ধ্যানে তাকিয়ে থাকে স্নেহা। আজ হঠাৎই কেন জানি এই লোকটাকে স্নেহার খুব ভালো লাগছে। এক নিমেষেই সকল রাগ অভিমান ভেঙে গুড়িয়ে গেছে এই লোকটার প্রতি। হাজির সুলতানা ভিলায় ফিরে নিজের মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে কাউকে দেখতে না পেয়ে চলে যায় নিজ কক্ষে। ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে এসে ডাইনিং টেবিলে বসতেই শুনশান নীরবতা ছেয়ে যায় সেখানে। হাজির নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে জাদুয়ার পানি চেয়ে সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে, দাদি, কাল বিকেলে যেন কোনো মেয়েকে ভিলা থেকে বের হতে না দেখি। কেন? কাল একটা মিটিং রেখেছি, আর যারা আসবে তারা কিন্তু খুব একটা ভালো মানুষ না, তাই আমি যাতে কাল কাউকে তারা না যাওয়া অবধি বের হতে না দেখি। বলেই হাজিল সেখান থেকে চলে যায়। সুলতানা খান হাজিলকে ডেকে বলে, খেয়ে যা, না খেয়ে চলে যাচ্ছিস কেন? ক্ষুধা নেই। বলেই হাজিল চলে যায়। সুলতানা খান জানেন হাজিল একবার যখন না বলেছে তখন আর কোনো মতেই খাবে না, তাই তিনি আর কোনো কথা বাড়ালেন না। অন্যদিকে স্নেহা কিছুক্ষণ হাজিলের যাওয়ার পানে তাকিয়ে থেকে সোহানাকে হিসিয়ে বলে, আপু, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? ভাইয়া কিন্তু সম্পূর্ণ কথা জাদুয়ার দিকে তাকিয়ে বলেছেন। মনে হলো এখন তিনি যে কথাগুলো বলেছেন তা একমাত্র জাদুয়াকে শোনানোর জন্য বলেছেন। স্নেহার কথা শুনে সোহানা স্নেহার মাথায় ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলে, তোর মাথা এই সকল আলতু ফালতু কথা বলা বন্ধ কর, খাওয়াই মদে। স্নেহা সোহানার কথায় নিজের মাথা ডলতে ডলতে মুখ ভেঙিয়ে নিজের খাওয়ায় মন দেয়। সেদিনটা কেটে যায় সকলের হাসিতে খুশিতে। আগামীকালের চিন্তা আমার কেউ কখনোই করি না। সামনে আমাদের সাথে কি ঘটবে বা কি ঘটতে পারে তা থেকে আমরা সর্বদাই নির্বোধ থাকি। ওই যে কথায় আছে না, মানুষ যদি জানতো ওই স্থানে গেলে তার বিপদ ঘটবে তাহলে সে আর যাই হোক কখনোই সেই স্থানে যেত না। যেমনি জাদুয়া যদি জানতো সামান্য একটা ভুলের জন্য তাকে এত বড় শাস্তি পেতে হবে তাহলে সে কখনোই সেখানে যেত না। পরের দিন বিকেলেই কিছু পুরুষের আগমন ঘটে সুলতানা ভিলায়। হাজিল তাদের সাথে তার ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তখনই রাফিন পুলের পাশে খেলতে থাকার দরুন আকস্মিকভাবে তার হাত থেকে খেলার বলটি পড়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনো মতেই সে বলটি উঠাতে পারেনি। তাই রাফিন চলে যায় কারো কাছে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে। তখনই রাফিনের চোখ যায় ড্রয়িং রুমে থাকা জাদুয়ার দিকে। রাফিন আর কাউকে না খুঁজে চলে যায় জাদুয়ার কাছে সাহায্য চাইতে, কিন্তু জাদুয়া রাফিনকে বলে, রাফিন কাল ভাইয়া সকলকে বাইরে যেতে না করেছে, এখন আমি গেলে উনি যদি রাগ করেন তাহলে। জাদুয়ার কথায় রাফিন মুখ ভার করে গাল ফুলিয়ে বসে পড়ে, যা থেকে জাদুয়ার ভীষণ খারাপ লাগে। তাই সে রাফিনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আচ্ছা চলো, আমি দেখি কি করা যায়। জাদুয়ার কথায় রাফিন খুশি হয়ে জাদুয়াকে নিয়ে যায় পুলের সামনে। জাদুয়া বলটির অবস্থান পর্যবেক্ষণ করে একটি লাঠি নিয়ে আসে, যা দ্বারা বলটিকে কাছে আনা সম্ভব হবে। লাঠি দিয়ে বলটি আনার উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়ার অজান্তেই লাঠির সাথে বেজে তার শরীর জড়ানো ওড়নাটি ঢিলে হয়ে ঝুলে পড়ে। জাদুয়ার পরিহিত কামিজের গলাটি বড় হয়, ফলস্বরূপ বক্ষ বিভাজনে কিছুটা অংশ পরিলক্ষিত হয়। হাজিলের নিজের ব্যবসায়িক কাজ নিয়ে আলোচনার মাঝেই পরিলক্ষিত হয় সেখানে উপস্থিত একটি ছেলের দৃষ্টি, যে দৃষ্টিতে স্পষ্ট কামুকতার ছাপ পরিলক্ষিত। হাজিল ছেলেটির দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আগ্নেয়গিরি লাভার ন্যায় ফুঁসে ওঠে। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের হস্ত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে হাজিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, সবাইকে সসম্মানে তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। হাজিলের কথায় সেখানে উপস্থিত সকলে হকচকে যায়। প্রত্যেকে বলে ওঠে, কিন্তু মিস্টার খান, এখন তো আমাদের। কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাজিল নিজের হাতে তালু দেখিয়ে তাকে চুপ করিয়ে সাব্বিরের উদ্দেশ্যে আবার বলে, সাব্বির, তুই শুনতে পাসনি আমি কি বলেছি? হাজিলের কথায় গম্ভীর্যতা দেখে সাব্বির বুঝতে পারে বড়সড় কিছু একটা হয়েছে। তাই সাব্বির সকলকে নিয়ে চলে যায় সেখান থেকে। কেউ আর কোনো কথা না বলে চলে যায় সাব্বিরের সাথে। সাব্বির নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এক ধ্যানে চলে যাওয়া একটি ছেলের দিকে। তারপর সেখান থেকে হাজিল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে অগ্নিশর্মা রূপ নিয়ে চলে আসে জাদুয়ার কাছে। জাদুয়া হাজিলকে দেখেই ভয়ে কেঁপে ওঠে, কেমন জানি খ্যাপাটে লাগছে হাজিলকে।
জাদুয়া এখন অবধি হাজিলকে এত রাখতে দেয় কখনোই দেখেনি। জাদুয়া ভয়ে ভয়ে সেখান থেকে চলে আসতে যাবে, তখনই হাজিল একটানে জাদুয়ার পরিহিত ওড়নাটা টেনে ফেলে দিয়ে গর্জে ওঠে বলে, যেই ওড়না দ্বারা নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারিস সেই ওড়না পরার কোনো মানেই হয় না। হাজিলের কথা শুনে জাদুয়া ভয়ে নিজের দুহাত বুকের উপর রেখে চেপে ধরে বলে, কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হাজিল কোনো কথা না বলে জাদুয়ার গালে পরপর কয়েকটি চড় বসিয়ে দেয়। জাদুয়া হাজিলের করা আঘাতে নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় নিচে। ফলস্বরূপ ওষ্ঠ কেটে রক্ত বেরিয়ে আসে এবং হাঁটুতে প্রচণ্ড ব্যথা পায়, যার দরুন জাদুয়া কোনো মতেই উঠে দাঁড়াতে সক্ষম হচ্ছে না। এই সকল ঘটনা দেখে রাফিন ভয়ে সকলকে ডাকতে চলে যায়। জাদুয়া ব্যথায় কান্না করতে করতে হাজিলকে প্রশ্ন করে, ভাইয়া আপনি আমাকে কেন মারছেন? আমি কি করেছি? জাদুয়ার প্রশ্নে হাসির আরও খেপে গিয়ে জাদুয়ার চুল ধরে দাঁড় করিয়ে বলে, ভাই, আমি তোর কোন জন্মের ভাই রে? আমি কি কখনো তোকে বোন বলে ডেকেছি? নষ্টা মেয়ে কোথাকার। বলেই হাসির আবার জাদুয়ার গালে চড় বসিয়ে দেয়। এবার জাদুয়া টাল সামলাতে না পেরে বাড়ি খায় সামনে থাকা দেয়ালের সাথে। ফলস্বরূপ মাথা ও নাক থেকে গড়গড়িয়ে বেরিয়ে আসে লোহিত রক্ত। জাদুয়া ব্যথায় নিজের মাথায় হাত দিতেই হাতে অনুভূত হয় তরল জাতীয় কিছু। নিজের হাতটি সামনে ধরতেই রক্ত দেখে উচ্চস্বরে কেঁদে ওঠে জাদুয়া। কিন্তু আজ যেন হাঁচিলের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আবার জাদুয়ার নিজের দিকে ঘুরিয়ে নিজের বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার গলা চেপে ধরে বলতে থাকে, তোরা নারীরা এত সস্তা কেন রে? যাকে তাকে নিজের শরীর দেখিয়ে বেড়াস। এতই যখন শরীরের জ্বালা তখন তো দেহ ব্যবসাও করতে পারিস। এতে টাকাও পাবি আর সুখও পাবি। হাঁচিলের কথায় জাদুয়া নিজের ব্যথা ভুলিয়ে কান চেপে ধরে চিল দিয়ে বলে ওঠে, ছি, আপনি এত জঘন্য মানুষ! আপনি কি করে এই ধরনের কথা কোনো মেয়েকে বলতে পারেন? জাদুয়ার কথায় হাসির আরও খেপে গিয়ে আগ্নেয়গিরির লাভার ন্যায় রূপ ধারণ করে জাদুয়ার গালে আবার আঘাত করতে থাকে আর বলে, আমি তোকে বাড়ি থেকে বের হতে বারণ করেছি না, তারপরও কেন হলি? বলে জাদুয়ার চুল মুষ্টিবদ্ধ করে নিজের দিকে ঘুরিয়ে বলে, যেই শুনেছিস পুরুষ মানুষ এসেছে অমনি ধেই ধেই করে চলে আসলি নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করতে, তাই না? জাদুয়া হাঁচিলের বলা কোনো কথাই বোধগম্য হচ্ছে না। কি করে হবে? জাদুয়া যে নিজের চারিদিকে এখন অন্ধকার দেখছে, তারপর নিজের শরীরের শক্তি জুগিয়ে হাঁচিলকে ধাক্কা মেরে বৃথা সরানোর চেষ্টা করে বলে, আমি এরকম মেয়ে না। চুপ করুন আপনি। লেই কান্না করে উঠল জাদুয়া। হাঁচিল নিজ জায়গা থেকে বিন্দু পরিমাণও নড়ল না, বরং জাদুয়া ধাক্কায় আরও খেপে গিয়ে জাদুয়ার গলা শক্ত করে চেপে ধরে বলে, তোর সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? এই তাসোয়ার আবরার হাসিলের শরীরে আজ পর্যন্ত কেউ টাচ করার সাহস পায়নি, আর তুই এসেছিস ধাক্কা দিতে। বলেই হাঁচিল আরও জোরে জাদুয়ার গলা চেপে ধরল। জাদুয়া নিজের শরীরে করা অত্যাচার আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিতেই সুলতানা খান দৌড়ে এসে জাদুয়াকে জড়িয়ে ধরে। জাদুয়ার দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ওঠে। সুলতানা খান জাদুয়ার এহেন হালাত দেখে, বাড়ির সকলে জাদুয়ার এরূপ হালাত দেখে আঁতকে ওঠে। স্নেহা সুহানা জাদুয়ার মাথায় কাছে বসে বারবার জাদুয়াকে ডাকতে থাকে, কিন্তু জাদুয়া কারো কথারই কোনো প্রকার সাড়া দিচ্ছে না দেখে সুলতানা খান রেগে হিতাহিত জ্ঞান শুনে হাঁচিলকে সজোরে একটি চড় বসিয়ে দেয়, যা দেখে সেখানে উপস্থিত সকলে ভয় পেয়ে যায়। সুলতানা খান হাঁচিলের দিকে তর্জনী আঙ্গুল তাক করে প্রশ্ন করেন, তুমি কোন অপরাধে এইভাবে ওকে মেরেছ? অপরাধ বাদ দাও, তুমি কোন অধিকার ওর গায়ে হাত দিয়েছ? গিভ ইউর দ্য রাইট আনসার। সুলতানা খানের প্রশ্নে হাঁচিল গর্জে উঠে ক্ষিপ্ত ধ্বনিতে শুধালো, যার যেটা প্রাপ্য আমি তাকে সেটাই বুঝিয়ে দিয়েছি। আই ডোন্ট থিঙ্ক এতে অধিকারের কোনো প্রয়োজন আছে। হাঁচিলের প্রত্যুত্তরে সুলতানা খান তীব্র মেজাজে কিছু প্রতিধ্বনি করার পূর্বেই হাঁচিল নিজ হস্তের তালিব্য দ্বারা সুলতানা খানকে থামিয়ে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি ওয়ার্ড এনিমোর। বলেই সেই স্থান ত্যাগ করে চলে যায়। এতক্ষণ যাবৎ সাব্বির নির্বোধ হয়ে অকপটের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করছিল। জাদুয়ার অচেতন অবস্থায় এহেন হালাত দেখে তার কিছুটা বোধগম্য হলো এখানে কি হতে পারে। হাঁচিলের এভাবে চলে যাওয়া দেখে আয়েশা বেগম অনবরত হাঁচিলকে পিছু ডাকতে শুরু করে, কিন্তু হাঁচিল কারোর ডাকে কোনো প্রকার তোয়াক্কা না করে নিজ গন্তব্যে চলে যায়, যা দেখে সাব্বিরও হাঁচিলের পিছু পিছু চলে যায়। সুলতানা খান আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আয়েশা থামো, ওকে আর ডাকতে হবে না। ও যেখানে মন চায় ও সেখানে যাক। ও বোঝা উচিত যে আজ যেটা করেছে সেটা একদমই ঠিক করে নাই।
কিন্তু মা, আপনি তো হাসিলকে চেনেন, ওর রাগ খুবই ভয়ঙ্কর। রাগের মাথায় যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে। ওকে যা করার করতে দাও। বলেই অন্যদের সাহায্যে জাদুয়াকে নিয়ে ভিলার ভিতর চলে যায়। হাসিল নিজ গাড়িতে উঠে রুদ্রমূর্তি ধারণ করে ক্ষিপ্ত মেজাজে কাউকে ফোনের মধ্যে কিছু একটা বলে রেখে দেয়। হাসিলের এহেন রূপ দেখে সাব্বির ঘাবড়ে গিয়ে প্রশ্ন করল, ভাই তুই কাকে ফোন দিয়েছিস আর কোথায় যাচ্ছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল কোনো প্রকার প্রত্যুত্তর না করে ফুল স্পিডে গাড়ি ছেড়ে চলে যায় নিজ গন্তব্যস্থলে। সুলতানা ভিলায় আগমন ঘটেছে তাদের পারিবারিক চিকিৎসকের। জাদুয়াকে ভালো মতো পর্যবেক্ষণ করে ব্যথা পাওয়া স্থানে ব্যান্ডেজ করে জাদুয়ার বাম হাতে সেলাইন পুস্ট করে কিছু ওষুধ লিখে দেয় সুলতানা খানের উদ্দেশ্যে। তখনই জাদুয়া অচেতন অবস্থায় ছটপট করে উঠে। তা দেখে জাদুয়ার কক্ষে উপস্থিত সকলে ঘাবড়ে যায়। তৎক্ষণাৎ সুলতানা খান জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্থক দৃষ্টি চিকিৎসকের দিকে তাক করে প্রশ্ন করে, ডক্টর, ও এরকম করছে কেন? সুলতানা খানের প্রশ্নে ডাক্তার সাথে সাথে জাদুয়া স্যালাইনে একটি ইঞ্জেকশন পুস্ট করে দেয়। ফলস্বরূপ কিছুক্ষণের মধ্যে জাদুয়া শান্ত হয়ে যায়। ডক্টর একটি স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করে সুলতানা খানের উদ্দেশ্যে বলেন, দেখুন মিস্টার খান, আজকে হওয়া অ্যাক্সিডেন্টটা খুব খারাপভাবে প্রভাব ফেলেছে আপনার নাতির উপর। ফলস্বরূপ সে অচেতন অবস্থায় বয়ে পিনিক করেছে। তাই আপনাকে সাজেস্ট করব যার দ্বারা এই হালাত করেছে তার থেকে দূরে রাখার চেষ্টা করুন। ডক্টরের প্রত্যুত্তরে সুলতানা খান শুধালেন, ঠিক আছে ডক্টর, আপনি যা বলছেন আমি সেই মোতাবেকই কাজ করব। কিন্তু ডক্টর, জাদুয়ার জ্ঞান ফিরছে না কেন? সুলতানা খানের প্রশ্নের প্রত্যুত্তরে ডক্টর বললেন, ডট ওরি, আমরা ওকে ঘুমের ইগনিশন পোস্ট করেছি, তাই এখন ঘুমিয়েছে, সময় মতন জ্ঞান ফিরে আসবে। তখনই আয়েশা বেগম ডক্টরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? না না না, আপাতত সবকিছু ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। বলে ডক্টর সুলতানা ভিলা ত্যাগ করলেন। ডক্টরের কথায় সকলে স্বস্তি বোধ করল। সূর্যাস্তের সাথে অপরাহ্নের পরিসমাপ্তি ঘটে ধরণীতে আগমন ঘটে গোধূলি লগ্নে। হাঁচিলের গাড়ি এসে থামে ঘন একটি ভয়ঙ্কর জঙ্গলের সামনে, যা দেখে সাব্বির চমকিত নয়ন তাক করে হাঁচিলের পানে। কিন্তু তাতে কোনো ভাবান্তর দেখা গেল না হাঁচিলের মধ্যে। সে খুব শান্ত অথচ ভয়ঙ্কর ভঙ্গিতে গাড়ি থেকে বের হয়ে যায়। হাঁচিলের এহেন কর্মে সাব্বির কিছুটা হলেও আন্দাজ করতে পারে এটা কালবৈশাখী ঝড় হওয়ার পূর্বলক্ষণ। তাই সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পিছু নিল হাঁচিলে। হাঁচিল ঘন জঙ্গল পেরিয়ে হাঁটছে কোনো কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। এক তো গোধূলি লগ্ন, তার উপর জঙ্গলটি এতটাই ঘন যার দরুন কোনো কিছুই ভালো মতেও ঠাহর করা যাচ্ছিল না। তাদের নেয়া প্রতিটি পদক্ষেপ জঙ্গলে থাকা শুকনো পাতার মর্মর আওয়াজে ভয়ঙ্কর শব্দের প্রতিধ্বনিত হচ্ছিল, যার দরুন সাব্বিরের সর্বাঙ্গে হাড় হিম করা শীতল হাওয়া বয়ে গেল। সাব্বির কাঁপা কাঁপা হাতে নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটি অন করে হাঁচিলের পিছু নিল। এই প্রথম সাব্বিরের কাছে হাঁচিলকে অদ্ভুত ঠেকালো। কিছুক্ষণ পদচারণ কর তারা এসে থামলো পুরনো একটি শ্যাওলা পড়া ভাঙা বাড়ির সামনে। কেউ হয়তো ধারণাও করতে পারবে না এই গভীর অরণ্য থাকা এই অদ্ভুত বাড়িটার কথা। সাব্বিরের কিছুটা বোধগম্য হচ্ছে না কেন হাঁচিলের আগমন ঘটল এখানে। আজ যেন সাব্বিরের অবাক হওয়ার দিন। সে কোনো মতেই নিজের অবাকতার রেস কাটিয়ে উঠতে পারছে না। সাব্বিরের অবাকতার মাঝেই হাঁচিল প্রবেশ করে সেই বাড়িটিতে। সাব্বিরও কোনো সময় ব্যয় না করে চলে যায় বাড়িটির মধ্যে অবস্থিত একটি কক্ষে, যেখানে হাঁচিলের পদচারণ পড়েছে। অন্ধকার ছন্নতায় ঘিরে রেখেছে সম্পূর্ণ কক্ষ, যা দেখে সাব্বির মনে মনে আওড়ায়। এই বাড়িটি যদি কেউ দেখে তাহলে ভাববেন এখানে হয়তো যুগ যুগ ধরে ভূত প্রেত আরামে সংসার করে যাচ্ছেন, কিন্তু হঠাৎ কোনো মানুষের আগমন ঘটেছে তাদের সুখের সংসারকে ফাটল ধরাতে। কথাটি বলতেই সম্পূর্ণ কক্ষ জুড়ে পরিস্ফুটিত হয় লাইটের আলো, যার দরুন স্পষ্ট হয় সবকিছু। সাব্বির চোখ ঘুরে তাকাতেই চোখ হাত মুখ বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটিকে দেখে ঘাবড়ে হাগিয়ে হাঁচিলের পানে নেত্র তাক করে। হাঁচিল তখনও ভাবলিসীনভাবে তাকিয়ে আছে অর্ধজ্ঞানে থাকা ব্যক্তিটির পানে, যার দরুন সাব্বির বুঝতে পারে ওই ব্যক্তিটির ওইখানে উপস্থিত স্বয়ং হাঁচিলের জন্য। তখনই হাঁচিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির যা, ওর চোখ মুখের বাঁধনগুলো খুলে দে। সাব্বির কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বেঁধে থাকা ব্যক্তির হাত মুখ খুলে দেয়। পরবর্তীতে কি ঘটে তা দেখার জন্য বাঁধন মুক্ত হতেই ব্যক্তিটির চোখ খুলতেই সামনে পরিলক্ষিত হয় হাঁচিলকে। তাদেরকে তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে হাঁচিলের উদ্দেশ্যে বলে, মিস্টার খান, আপনি আমাকে বাঁচাতে এসেছেন। জানেন আমি কি ভয়টাই যে পেয়েছিলাম।
কারা যেন আমায় হাত মুখ বেঁধে এখানে নিয়ে এসে খুব মেরেছে। থাক সে কথা, আগে আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দিন দ্রুত, আর তা না হলে ওরা আবার চলে আসবে। আসবে না? হাঁচিল প্রত্যুত্তর করে। হাঁচিলের প্রত্যুত্তরে লোকটি ভ্রুকুটি করে বলে, আসবে না মানে? আপনি কি করে জানেন? ওয়েট আ মিনিট, আপনি কি করে জানলেন আমি এখানে? লোকটির প্রশ্নে হাঁচিল নিজের মুখে একটি কুটিলতার হাসির রেখা টেনে লোকটির একদম নিকটে চলে যায়। বেঁধে থাকা চেয়ার দুটির হাতলে নিজের হস্তের ভর রেখে লোকটির কর্ণ বরাবর অতজানু হয়ে বলে, বিকজ আই এম দ্য ওয়ান হু ব্রিং ইউ হিয়ার। হাঁচিলের প্রত্যুত্তরে লোকটি ভয়ে কেঁপে উঠে প্রশ্ন করে, কেন? আমি কি করেছি? লোকটির প্রশ্নে হাঁচিল উচ্চস্বরে ভয়ঙ্করভাবে হেসে বলে, কি করেছিস? তুই খুবই ভয়ঙ্কর অপরাধ করেছিস। তুই খান বাড়ির মেয়েদের উপর তোর ওই লোলুপ দৃষ্টি তাক করেছিস। খুবই বাজেভাবে নিজের আকাঙ্ক্ষা জাহির করেছিস কারো দেখে। কি করে তোকে ছেড়ে দেই বল? তুই তো আমার রুহুতে হাত। বাকি কথাটুকু না বলে, এগুলোই কি যথেষ্ট না তোকে শাস্তি দেওয়ার জন্য? হাঁচিলের প্রত্যুত্তরে সাবিরের এখন সবকিছু পরিষ্কারভাবে বোধগম্য হচ্ছে হাঁচিলের এরূপ ধারণ করার কারণ। তখনই হাঁচিলের গর্জে ওঠা বাণী লোকটির কর্ণকুহরে পৌঁছতেই ভয়ে ভয়ে বলে ওঠে, মিস্টার খান, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কে। আপনি আমার বাবার ক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানেন। আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনিও ছাড় পাবেন না। আর তাছাড়া আমার কিছু হলে আপনারই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের প্রজেক্টটি কিন্তু আমার অনুপস্থিতিতে বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনি অনেক বড় লসের সম্মুখীন হবেন। লোকটির কথায় সাবিরও হাঁচিলের কর্ণকুহরের সামনে এসে পড়ে। হাসিল, উনি কিন্তু সঠিক কথাই বলেছেন। এতে আমাদের সত্যি অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। সাবিরের কথায় হাঁচিল ভয়ঙ্করভাবে গর্জে উঠে বলে, ডু ইউ থিঙ্ক আই কেয়ার? হাঁচিলের গর্জনে লোকটি কেঁপে উঠে মনে মনে বলে, এ যা, মানুষ তাতে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, উল্টো নিজের জীবনটাই হারাতে হবে। তার চেয়ে বরং ভেবেই উচ্চ শব্দে হাঁচিলকে বলে, মিস্টার খান, আমার ভুল হয়ে গেছে। আমার নিজের চোখে সংযত করার দরকার ছিল, কিন্তু যেটা হয়ে গেছে তার জন্য এখন কিছু করলেও তো কোনো লাভ নেই বলুন। আপনি বরং আমাকে মাফ করে দিন। এরকমটা আর কখনোই হবে না। লোকটির কথায় হাঁচিল উচ্চ স্বরে হেসে বলে, সেটা আমিও জানি। এরকমটা হওয়ার জন্য তো তোর চোখই থাকবে না। হাঁচিলের ধ্বনিতেই লোকটি শিউরে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে? লোকটির প্রশ্নে হাঁচিল কারো উদ্দেশ্যে বলে, নিয়ে আয়। বলার সাথে সাথে অন্য কক্ষ থেকে একটি লোক নিজের হাতে করে দুটি গরম লৌহদণ্ড এনে হাঁচিলের হস্তে ধরিয়ে দেয়। তা দেখে বন্দিদশায় থাকা লোকটি ভয়ে চিৎকার করে বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ। আমি কথা দিচ্ছি আজকে ঘটে যাওয়া কোনো ঘটনা আমি কাউকে বলবো না। দয়া করে আমায় যেতে দিন। লোকটির করা আকুতি মিনতিতে হাঁচিলের পাথরের ন্যায় হৃদয় গলল না বিন্দু পরিমাণও। ছোটার জন্য লোকটির করা অনবরত ছটপটানির মধ্যেই ছিল নিজ হস্তে থাকা লৌহদণ্ড দুটি তীব্র বেগে বসিয়ে দিল লোকটির দু নেত্রে। লোকটির ব্যথায় আর্তনাদে করুণ স্বরে চিৎকার করে উঠল। তখনই হাঁচিল লোকটির জিভ এক টানে কেটে দিল ধারালো ছুরির মাধ্যমে। গড়গড়িয়ে রোহিত লহুর ধারায় ভিজে গেল লোকটির সর্বাঙ্গ। হাঁচিল নিজের হাতে থাকা ধারালো ছুরির মাধ্যমে লোকটির হাত শক্ত করে চেপে ধরে এক এক করে দু হাতের সবকটি আঙ্গুল কেটে দিল। জিভ কেটে দেওয়া দরুন লোকটি ব্যথা আর্তনাদ ছাড়া কোনো ধ্বনি বের করতে পারল না নিজ মুখ থেকে। ব্যথায় অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটি অর্ধমৃত মানুষের ন্যায় অচেতন হয়ে পড়ল। তখনই হাঁচিল সেখানে উপস্থিত কিছু ছেলেকে বলল, একে নিয়ে গভীর অরণ্যে ফেলে দিয়ে আয়। যদি ভাগ্য ভালো হয় তাহলে বেঁচে যাবে, আর খারাপ হলে জঙ্গলি জন্তুর পেটে যাবে। বলেই হাঁচিল একটি রুমালের সাহায্যে নিজ হস্ত মুছতে মুছতে চলে যায় নিজ গাড়ির উদ্দেশ্যে। এতক্ষণে ঘটে যাওয়া সকল ঘটনা দেখে হতবিহ্বল হয়ে অকপটে ভাবে দাঁড়িয়ে থাকে সাব্বির। মনে মনে ভাবে, এ আমি কাকে দেখছি? ও কি সত্যি তাসওয়ার আবরার হাসিল? এতদিন যাবৎ আমি ওর সাথে আছি। এত নির্দয় ভাবতেও হাসিল কখনো কাউকে মারেনি, তাহলে আজ কেন? আর সামান্য কোনো নারীজড়িত কারণে ও কাউকে মারার মতো মানুষ নয়। নারী ঘটিত কোনো কাজ আজ অবধি হাসিল নিজের মাথা ঘামায়নি, তাহলে আজ কেন? উফ, আমি আর কিছু ভাবতে পারছি না।
এরূপ চিন্তাভাবনার মাঝেই ডাক পড়ল হাচিলে। সাব্বির, তুই কি যাবি নাকি তোকে রেখেই চলে যাব? হাচিলের ডাক সে সম্মতি ফিরে পায় সাব্বির। দ্রুত পদাচরণ কুয়ে গাড়িতে বসতেই সাব্বিরের করুণ হালাত দেখে হাচিল স্বয়ং গাড়ি চালায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সাব্বির তখনও নির্বাক। সাব্বিরের নিজে নির্বাকতা কাটিয়ে নিজ বক্ষে সাহস সঞ্চার করে হাচিলকে প্রশ্ন করে, ভাই তুই কি জাদুয়াকে পছন্দ করিস? সাব্বিরের প্রশ্নে হাচিল তৎক্ষণাৎ গাড়িতে ব্রেক কষে ভ্রুকটি করে সাব্বিরের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উচ্চ স্বরে হেসে গম্ভীর কণ্ঠে সুতাল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।